থার্ড ইয়ারের এক্সাম হলো মানে হবে, সেইভাবেও কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। দেয়ার ইজ আ চান্স যে কলেজ থেকে কোয়েশ্চেন প্রোভাইড করে দেওয়া হলো, তোমরা লিখলে, লিখে উত্তর পাঠালে, আমরা সেটা চেক করে দিলাম খাতা। ওকে, তো এনিওয়ে তোমরা কিন্তু পড়াটা শুরু করো। হুম, ফেলে রেখে দিও না লাস্ট মোমেন্ট অব্দি। শুভঙ্কর, পড়াশোনা চলছে তো? হ্যাঁ স্যার। আর হ্যাঁ ইয়ে এন্ট্রান্স গুলোর জন্য, গেট টেট ইত্যাদি এইগুলোর জন্য? স্যার, হ্যাঁ টিআইএফ ওগুলোর এর জন্য যে এক্সামটা, ওটা হ্যাঁ, কোভিডের জন্য মার্চ মাস পর্যন্ত পোস্টপোন থাকবে বলেছে। আচ্ছা। তো মার্চ মাসের পরে জানাবে বা মার্চ মাসে জানাবে কি হবে। টিআইএফ, টিআইএফ আর খুব ভালো পরীক্ষা, ওইটা দাও, ওটা কোয়ালিফাই করো, ওখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসবে, সবকিছুর টাকা দিয়ে দেবে, যাতায়াতের টাকা দিয়ে দেবে, থাকা খাওয়া ফ্রি, সব মানে দারুণ খাওয়ানো দাওয়ানো, একেবারে দারুণ ভাবে অতিথি আপ্যায়ন করে ওরা। ঠিক আছে, টিআইএফ এর দাও, টিআইএফ এর খুব ভালো পরীক্ষা, টিআইএফ এর আমি কোয়ালিফাই করেছিলাম, এবং মানে পুরোটাই রিটার্ন ইন্টারভিউ করে পুরো চান্স পেয়েছিলাম। খুব ভালো ওটা। তো এইটা হচ্ছে একটা। আর টিআইএফ আর যদি পেয়ে যাও তাহলে তো সেটা খুবই ভালো তোমাদের জন্য, কারণ ইয়ে আর ওই আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ডে কে অ্যাপ্লাই করছো, রুদ্রজিৎ? স্যার আমাদের করা হবে ওটা? কেন অ্যাপ্লাই করা যাবে না? তোমরা পড়োই নি তাহলে? ওটা তো বলেছে যে ফাইনাল ইয়ার স্টুডেন্টস যাদের আর কি মার্কস এখনো যারা পায়নি হাতে, দে ক্যান অলসো অ্যাপ্লাই। আমি তো তাই পড়লাম বুঝে। ঠিক আছে, তাহলে না অ্যাপ্লাই মানে করবো। আমাদের তো স্যার এখনো ফোর্থ সেমিস্টারই ফাইনাল পরীক্ষা হয়নি, তো সেই হ্যাঁ, জন্য এখনো তো মানে থার্ড ইয়ার তো মানে ওইভাবে উঠেনি, যেহেতু থার্ড ইয়ারে পড়াশোনা চলছে, তো সেই জন্য আমি আর করলাম না তো। একবার দেখো না, আরে এবার না করলে ওটা তো প্রত্যেক ইয়েতে বেরোয়, প্রত্যেক সিজনে বেরোয়, মানে ওগুলো কি জানো তো, ওগুলো কিন্তু এই অক্টোবরে বেরিয়েছে আবার পরের অক্টোবরে বেরোবে এরকম না, ওদের কয়েকটা সিজন হয়, ফল, ঠিক আছে, অটম ফল, এই দুটো সিজন মানে সিজন ওয়াইজ বেরোয় রিক্রুটমেন্ট। তো তোমরা দেখো না, যদি হয় আর কি, হলে তো খুবই ভালো। ঠিক আছে, মানে করে যেতে দেবো। ইন্টারেস্টেড নয় কি তোমরা, মানে ওসব অনেকে না তো বাইরে আছে। পেলে তো চলে যাব, ওটা তো আরো বেটার অপশন। আয়ারল্যান্ড যাবে তো, তখন ভয়টা হ্যাঁ, করবে না তো? প্লেনে ভয় লাগে যা। প্লেনে? না না, প্লেনে না, মানে দেখো, আমার তো মনে হয় না তুমি কোনোদিনও বহরমপুরের বাইরে গিয়ে কোথাও থেকেছো বলে, তাই তো? কলকাতা গেছি, দেখেছি। আরে কলকাতায় সে বাড়ির লোকের সাথে গেছো বা আত্মীয় স্বজনের কাছে থাকতে গেছো, তা সেইটা একা একটা ব্যাপার। থাকিনি। আয়ারল্যান্ডে গিয়ে থাকাটা একটা ব্যাপার তো, ওইখানে তো মানে খুবই ইয়ে। তবে আমি এটাই তোমাদের রেকমেন্ড করবো, অনেকে গেছে তোমাদের থার্ড ইয়ার, কিন্তু কয়েকজন অ্যাপ্লাইও করছে, তা একদম যে করবো না, ওগুলোর থেকে দূরে থাকবো, সেটাও ভালো জিনিস না। এনিওয়ে, নাও উই উইল স্টার্ট। বলেই দিচ্ছি, আজকের ক্লাস তোমাদের মুখস্থ রাখার ক্লাস, আমার খুব একটা সেভাবে পড়ানোর আজকে কিছু নেই, বাট উই উইল স্টার্ট। ওকে, লেট আস স্টার্ট। আচ্ছা, আরেকবার তাহলে রিপিট করে দিই যারা এসছে নতুন করে তাদের জন্য, যে নেক্সট টিউসডে ডেট হচ্ছে গিয়ে তোমার হোয়াট এভার মে বি দ্য ডেট, ঠিক আছে, ইটস 6, তাই তো সুপর্ণা? হ্যাঁ স্যার। ওকে, হুম। ঠিক আছে। আর তুমি মিউট করে দাও, তোমার বাড়িতে এখনো বাচ্চাগুলো আছে। তো নেক্সট টিউসডে হচ্ছে 6, তাহলে 6 অক্টোবর, ওই যে তোমরা যে মোডটা বললে, যে মোডে দেবযানী ম্যাডাম তোমাদের পড়িয়েছেন, ওই মোডেই কিন্তু আমিও মানে দেবযানী ম্যাডাম এক্সাম নিয়েছেন, ওই মোডেও আমি এক্সাম নেব। জিন থেরাপির এই দুটো পেপার আসবে, যে যে দুটো পেপার আমি তোমাদের দিয়েছি, এই দুটো পেপার আসবে, এই দুটো পেপার ভালো করে পড়ে নিলেই হবে। আর বই যদি কেউ পড়ো তাহলে তো সেটা খুব ভালো, ঠিক আছে। আহ, এবার এইটা 6 অক্টোবর ওই ম্যাডাম যে মোডে নিয়েছেন, দুজন দুজন করে গ্রুপ, এবং আমি একটা কোয়েশ্চেন দেবো, দুজনে সেটার আনসার লিখবে, মানে ইন্ডিভিজুয়ালি লিখবে অবশ্যই, দুজনের জন্য একটাই কোয়েশ্চেন, ওই দেবযানী ম্যাডাম যে ফরম্যাটে নিয়েছেন তোমরা বলবে। আমি জানতাম না এই ফরম্যাটটা, বাট ঠিক আছে, ইটস এ গুড ফরম্যাট, এইভাবেই নেবো আমি, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো। আর
আমি আমার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি বিকজ ইটস নট রিকোয়ার্ড, বেশি জায়গা নেবে। দেখো, সো ইউ ক্যান হিয়ার মি অ্যান্ড ইউ ক্যান সি দ্য পেপার, রাইট? Yes, sir. একটা জিনিস আমি তোমাদের ডাইরেক্ট যাওয়ার আগে একটা খুব সুন্দর জিনিস বলছি, এখানে ইন্ট্রোডাকশনে লেখা আছে জেমস ওয়াটসন কে। সুপর্ণা, জেমস ওয়াটসন কে? হ্যাঁ স্যার, ডিএনএ হ্যাঁ, ডিএনএ স্ট্রাকচার ডিসকভার করেছিল, 3D স্ট্রাকচার। ভেরি গুড, ঠিক আছে, ডিসকভার করেছিল। আর জন ওয়াটসন কে, এটা আমাকে পরে বলবে। জন হেমিশ ওয়াটসন, ইনি কে আমাকে পরে বলবে। ওকে, জেমস ওয়াটসন, দেখো, যার ডিসকভারি লেড টু দ্য বেসিক্স অফ জিন থেরাপি, তিনি একটা কথা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, ঠিক আছে, যে আমরা মানে জিন থেরাপিটা কিন্তু জানো তো, ইটস নট টেকেন ইন আ ভেরি পজিটিভ ম্যানার ইনিশিয়ালি। মানে 90s এর শুরুতে জিন থেরাপিটাকে কিন্তু খুব একটা পজিটিভ ম্যানারে নেওয়া হচ্ছিল না, because everybody was scared regarding any manipulation in the genetic material. Genetic material এ manipulation এর জন্য কি কি হতে পারে, people were very skeptic about it. Also একটা রিলিজিয়াস ব্যাপার আছে, ঠিক আছে, রিলিজিয়াস ব্যাপার আছে, যেখানে কিন্তু মানে আমরা যেহেতু সেইভাবে তোমরা ভাবছো হয়তো যে রিলিজিয়াস ব্যাপার উইথ জিন থেরাপি, ওয়েল ইয়েস, আমরা হয়তো সেইভাবে মানে রিলিজিয়ান ফলো অতটা করি না, বা করি, আই ডোন্ট নো। তো সেই জন্য আমাদের কাছে এটা ম্যাটার করে না। বাট ট্রাস্ট মি, এই মুহূর্তে সব থেকে বড় $1 বিলিয়ন বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি কি বলতো? সায়ন বিশ্বাস বলতো। $1 বিলিয়ন বলতে মানে মানে $1 বিলিয়ন মানে আমি বলতে চাইছি সব থেকে amount বড় যে, হ্যাঁ হ্যাঁ, সব থেকে বড় যেটা বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি, ওইটাকে একটা জার্গন আর কি বলে $1 বিলিয়ন বায়োটেক ইন্ডাস্ট্রি, মানে সব থেকে বড় বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি। জিন থেরাপির উপর আইডিয়া? না, জিন থেরাপি একদমই নয়, জিন থেরাপি সেভাবে কোনো পপুলারিটি গেইনই করেনি। ডিএনএ টেকনোলজি কে? না, একজন মাঝখান থেকে কে বললো, কে? তুমি একটু নামটা বলো, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট, এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। ওকে, ভেরি গুড আনসার। আই এম হ্যাপি যে তোমরা এটা জানো। আর এই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির এই যে ইন্ডাস্ট্রিটা, এটা শুধু এক্সিস্ট করছে তা নয়, তোমরা জানো যে বিশ্বে সব থেকে বেশি যুদ্ধ হয়েছে বিশ্বর ইতিহাসে এই এআরটির জন্য, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির জন্য। যে কটা বড় বড় রেভলিউশন হয়েছে সব হয়েছে, মানে আমি লুই দ্য 16th ফ্রেঞ্চ রেভলিউশন ইত্যাদিতে যাচ্ছি না, আমাদের ইন্ডিয়াতেই ডক্ট্রিন অফ ল্যাপস, তোমরা নিশ্চয়ই জানো ডক্ট্রিন অফ ল্যাপস নীতি। সুপর্ণা, এটা কি নীতি? জানি কেউ জানে না ডক্ট্রিন অফ ল্যাপস কি? দেখা যাবে সব ইতিহাসে 95-তে এসছে। সত্যবিলোপ নীতি। হ্যাঁ, সেটা কি জিনিস? ওই যদি মানে রাজার একজন হয়ে যাবে। হ্যাঁ, যে প্রপার্টি থাকে সেটা সরকারের নামে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, ইংরেজদের হয়ে যাবে। ভেরি গুড, দুজনেই ঠিক বলেছ। হ্যাঁ, একদম ঠিক। তো ওয়াই? বিকজ ইফ ইউ ডু নট হ্যাভ আ ইয়ার, ন্যাচারাল ইয়ার, সেই ক্ষেত্রে তুমি যদি কাউকে অ্যাডাপ্ট করো, সেই ব্যাপারটাকে এরা অ্যাকসেপ্ট করে না। ওকে, সো দিস ইজ দ্য প্রিন্সিপাল। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে এইটা একটা বিশাল বিশাল, যার জন্য তারপর থেকে এখন কি তাহলে ভাবো যে আমরা যে ঝাঁসি হারিয়েছিলাম একসময় ইংরেজদের কাছে, বা অওয়াধ হারিয়েছিলাম, এইটুকু ইতিহাস তো আমরা সবাই পড়েছি, আজকে হলে কিন্তু সেগুলো কোনো সমস্যাই হতো না। তোমরা যদি কলকাতা শহরে আসো, ইভেন বহরমপুরেও আছে, প্রত্যেক গলিতে একটা করে এই জিনিস আছে, একটা করে এআরটি ক্লিনিক আছে, এগুলো কোনো ব্যাপারই নয় এখন।
অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এখন কোনো ব্যাপারই নয়, প্রত্যেক গলিতে একটা করে ক্লিনিক আছে। তাহলে অ্যাডভান্সমেন্ট একটা হচ্ছে, কিন্তু তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো যে আমাদের বাঙালি ডাক্তার এই জিনিসের সঙ্গে রিলেটেড তাকে সুইসাইড করতে হয়েছিল। কেউ জানো এটার ব্যাপারে? নীলরতন সরকারের ডাক্তার, এনি আইডিয়া? সায়ন দাস, তুমি তো অনেক কিছু জানো, তুমি জানো এই টেস্ট টিউব বেবি তৈরি করার জন্য সেই টেস্ট টিউব বেবি কিন্তু এখনো জীবিত আছে। একজন বাঙালি ডাক্তারকে আত্মহত্যা করতে হয়েছিল। শুনেছিলাম একবার, ঠিক মনে নেই। এনার নাম হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। এবং এই যে আমাদের বাঙালিদের কাঁকড়া মেন্টালিটি, ঠিক আছে, তোমরা নিজেরাও শুনে থাকবে যে গত বোধহয় বছর 4-5 আগে এই টেস্ট টিউব বেবির যে যাকে প্রবর্তক বলা হচ্ছে সে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছে। হি গট আ নোবেল প্রাইজ, ঠিক আছে, ফর দিস অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এবং তার থেকেও কয়েক বছর আগে আমাদের বাঙালি ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় তিনি এটি আবিষ্কার করেছিলেন, মানে তিনি এইটা টেস্ট টিউব বেবি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এবং এত তার কলিগস যারা ডাক্তার ছিল তারা তাকে এতটাই এর জন্য মেন্টালি হ্যারাস করে, তার স্কেপটিক ছিল তার আবিষ্কারের ব্যাপারে, যে তাকে সুইসাইড করতে হয়। তো এই কাঁকড়া মেন্টালিটির জন্য অনেক কিছুই আমাদের বাঙালিদের হারাতে হয়েছে। যাই হোক, সুপর্ণা, কাঁকড়া মেন্টালিটি ব্যাপারটা কি? হ্যাঁ, এই সুপর্ণা নাই, পালিয়েছে নাকি? আমার গলা শোনা যাচ্ছে? আছে তো। আছে তো, আপনার গলা শোনা যাচ্ছে। আমার গলাও শোনা যাচ্ছে। ওকে, কাঁকড়া মেন্টালিটি কিন্তু একটা খুব সুন্দর সায়েন্টিফিক কনসেপ্ট। ব্যাপারটা কি বলতো, কে বলবে আমায়? সেটাই তো, নিজেও সামনে এগোবো না, অন্যজনকেও সামনে এগোতে দেবো না। ওইটা তো ঠিক আছে, মানে সায়েন্সে কিভাবে ব্যবহার করা হয় জিনিসটাকে, কাঁকড়া চাষে কিভাবে ব্যবহার করা হয় কিভাবে স্যার? কেউ জানে? কেউ জানে না? সায়ন দাস, তুমি জানো কাঁকড়া চাষে কিভাবে ব্যবহার করা হয়? না, জানি না। তুমি যদি এক বালতি কাঁকড়া একটা জায়গায় রেখে দিয়ে চলে যাও, তাহলে কাঁকড়াগুলো কি হবে বলো তো? তারা কিন্তু বেরিয়ে পালাতে পারবে না। তুমি বলবে কি বোকার মতো কথা, তারা বালতি দিয়ে বেয়ে বেয়ে উঠে তো পালিয়ে যাবে, কিন্তু কখনো তারা পালাতে পারে না। কেন বলো তো? যেই একটা কাঁকড়া উঠতে শুরু করে বালতির দেয়াল দিয়ে বেয়ে বেয়ে উঠে বেরিয়ে যাওয়ার জন্য, বালতিতে আরেকটা কাঁকড়া তাকে টেনে নিচে নামিয়ে দেয়। This is called crab mentality and it is used for the কি বলবো, হান্টিং অফ ক্র্যাবস। মানে যারা ওই বালিটালিতে কাঁকড়া ধরতে যায়, কাঁকড়া তো খুব ভালো খাদ্য, খায়ও লোকে, তারা কিন্তু ওই বালতি নিয়ে গিয়ে বালতির মধ্যে ফেলে রাখে। তারা জানে একটা কাঁকড়া উঠলে সেই কাঁকড়াটা কিন্তু অন্য কাঁকড়া তাদেরকে নামিয়ে দেবে। এনিওয়ে, সুবর্ণা পালিয়ে গেছে আনন্দে। ওকে, যেটা হচ্ছে যে জেমস ওয়াটসন ইনি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছিলেন, যে এত আমাদের যে জেনেটিক ইনস্ট্রাকশন আছে তাতে যদি কোনো চেঞ্জ বা যদি কোনো অল্টারেশন করা হয়, এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তার কারণ হচ্ছে যে এই যে আমাদের জেনেটিক ইনস্ট্রাকশন যেটা, সেটা হচ্ছে মিয়ারলি আ প্রোডাক্ট অফ এভলিউশন, মানে বিবর্তনের কারণে, হ্যাঁ, বা টু অ্যাডাপ্ট টু দ্য এনভায়রনমেন্ট, to adapt to the environment there are certain manipulations or set of combinations within our genome. তো এইটাকে চেঞ্জ করা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই, কারণ ওই সেট অফ কন্ডিশন গুলো যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের যে জেনেটিক ইনস্ট্রাকশন সেটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো যার জন্য there is a scope যে আমরা কিন্তু really we can really change the conditions. Okay, we can really change the conditions in our genome
if we have to face a altered health condition or environmental condition. ঠিক আছে, আমরা এবার দেখব যে কিছু রিয়েল ডিজিজ এবং সেখানে কিভাবে জিন থেরাপি করা হয়। ওকে, সো হোপফুলি আই থিংক উই ক্যান সি দ্য টেবল, এবং এখানে কিছু অসাধারণ এক্সাম্পলস দেওয়া আছে। হ্যাঁ, এই স্টেম সেলস, এখানে দেখবে যে কার্সারটাকে ফলো করো, এখানে স্টেম সেলস কনসেপ্টটা বলা আছে। এইটা, এই যে হেমাটোপয়েটিক স্টেম সেলে যে আমাদের জিন থেরাপি করা হয়, এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে আগামী কাল বোঝাবো। ঠিক আছে, কার্টি এবং হেমাটোপয়েটিক স্টেম সেল জিন থেরাপি। ঠিক আছে, আপাতত আমরা কিছু উদাহরণ দেখে নিই। বলছিলাম না যে আজকে আমার শুধু বলার আর তোমাদের মুখস্থ করার ক্লাস। দেখো, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি, এডিএ ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এই ডিজিজটাই জিন থেরাপি কিন্তু বাচ্চাকে করা হয় বহুদিন আগে, সব থেকে প্রথম দিকে। এখানে কি আমাদের অবজেক্টিভ ছিল অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ, দ্যাটস অ্যান এনজাইম। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড বায়োসিনথেটিক পাথওয়ে, একটা এনজাইম। সেই নিউক্লিক অ্যাসিড বায়োসিনথেটিক পাথওয়ে যে এনজাইমটা, সেখানে কিন্তু এই জিন থেরাপিটাকে ইউজ করা হয়। এবং এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এডিএ যে জিনটা মিউটেটেড, তার জায়গায় সেটাকে সাবস্টিটিউট করে মাইন্ড ইট একটা ওয়াইল্ড টাইপ এডিএ জিন ঢোকানো। এবং সেটা কোথায় করা হবে জিন থেরাপিটা? আমাদের ব্লাডে করা হবে। ঠিক আছে, ব্লাড সেলস। আর হোয়াট উইল বি দ্য ভেক্টর দ্যাট উই উইল বি ইউজিং? রেট্রোভাইরাল ভেক্টর। ঠিক আছে, রেট্রোভাইরাসকে ভেক্টর হিসেবে আমরা ইউজ করব। আমরা দেখব ডিফারেন্ট ভাইরাল ভেক্টরস কিভাবে কাজ করে। নেক্সট আরেকটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এইটা তোমাদের একটু মানে এডিএ অবশ্যই তোমরা নাম শুনেছো, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ ডেফিসিয়েন্সি, যেটা হলে স্কিড মানে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ, যেটা সেইটা হয় আর কি। স্কিড মাইস তোমরা নিশ্চয়ই ইমিউনোলজিতে পড়েছো। এনিওয়ে, বাট অ্যালফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি এইটা হয়তো তোমরা শোনোনি। এটার জন্য কি হয় তোমরা জানো? না স্যার। এমফিসেমা বলে একটা অসুখ হয়। ঠিক আছে, যেখানে তোমার লাংসের থেকে মানে লাংসের অ্যালভিওলিতে এতটাই সেটা ডিজেনারেশন চলে আসে যে প্রপার গ্যাসিয়াস এক্সচেঞ্জ মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জটা হতে পারে না। ঠিক আছে, তো এইটা দিস ইজ আ বিগ প্রবলেম আর কি। হ্যাঁ, যারা অতিরিক্ত স্মোক ফোক করে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হয়, অতিরিক্ত স্মোকিং ইত্যাদির জন্য। ওই টার মানে ওই যে টার ডিপোজিশনটা হয়ে, তো এইখানে কিন্তু আমাকে ব্লাডে করলে চলবে না। ঠিক আছে, আর আরেকটা ছোট জিনিস আমি তোমাদের বলি, স্টেম সেল। দেখো, এইখানে আমি তোমাদের একটা ছোট জিনিস দেখিয়ে দিই। এই পরে পড়াবো গিয়ে হচ্ছে এই ভাইরাল ভেক্টরস আর জিন থেরাপি এন্ড হেমাটোপয়েটিক স্টেম সেল। এটা আমি পরে যাব, বাট একটা ছোট্ট, এটা যখন পড়াবো এগুলো সবই বলে দেবো। একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলি, এটা আগেও বলেছি, যে স্টেম সেলস দে আর দ্য প্রিকারসার্স অফ, মানে ওকে বলা হয় যে সো কল্ড ইমমর্টাল। সাপোজ হেমাটোপয়েটিক স্টেম সেলস, তারা কি, তারা হেমাটোপয়েসিস এর মাধ্যমে ডিফারেন্ট টাইপস অফ ব্লাড সেলস তৈরি করতে পারে। তো আমরা যদি স্টেম সেলে করি, we have a chance of transmitting the gene while the production of the blood cell. Let me repeat this. If we do a gene therapy in a stem cell, we have chances of transmitting the gene during the course of production of the blood cell. But if we do it in normal blood, the point is that these blood cells are not immortal. They have specific survivability, and once their lifespan is over, we have to reintroduce new blood cells with the wild type gene within our body. কিভাবে না, I have a culture, I have my culture of blood cells with the wild type gene which has substituted the mutant gene. সেটা কালচার করে রাখছি। Now I put some into my body, and after 120 days I put some more into my body, so the culture of the blood cell has to be maintained.
এটা হচ্ছে এক। কিন্তু হেমাটোপয়েটিক স্টেম সেলসে যদি করি বা বোন ম্যারোতে যদি আমি করি, তখন কিন্তু এই সমস্যাটা হয় না। বিকজ বোন ম্যারো থেকে যখনই যদি তুমি কোনো প্রিকারসার সেলে করো জিন থেরাপিটা, মানে ওয়াইল্ড টাইপ জিনটাকে ঢোকাও কোনো প্রিকারসার সেলে, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। এনিওয়ে, তারপর অ্যালফা অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এখানেও আমরা জিনটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি। এখানে টার্গেটটা কি না, আমি লাংসের কথাটা এই জন্য বললাম যে আমরা এখানে তাহলে রেসপিরেটরি যে এপিথেলিয়াম আছে, সেই এপিথেলিয়ামের মধ্যে আমরা কিন্তু জিনটাকে সাবস্টিটিউট করব। হিয়ার উই ইউজ লাইপোজোম অ্যাজ আ ভেক্টর। এবার তোমাদের মাঝখানে প্রশ্ন আসতে পারে যে স্যার এই লাইপোজোমটা কি জিনিস? ঠিক আছে, লাইপোজোমটা হচ্ছে গিয়ে একটা ডাবল ফসফোলিপিড বাইলেয়ার বা ডাবল লেয়ার মেমব্রেন। ঠিক আছে, ডাবল লেয়ার লিপিড মেমব্রেনের মধ্যে তুমি তোমার জিন অফ ইন্টারেস্টটাকে দিয়ে দিয়েছো। আবার বলছি, লাইপোজোম হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল balls which carry the gene of interest, যার মেমব্রেনটা মানে যার আউটসাইডটা হচ্ছে ডাবল লেয়ার্ড লিপিড মেমব্রেন। ঠিক আছে, ডাবল লেয়ার্ড লিপিড মেমব্রেন হচ্ছে গিয়ে আউটসাইডটা, তার মধ্যে জিন আছে। তো এই লিপিড কি করবে, আমাদের যে সেল আছে তার যে লিপিড মেমব্রেন সেটার সাথে ফিউজ করে যাবে। তাহলে তুমি একটা লিপিডের বল তৈরি করেছো, যার বাইরেটা হচ্ছে ডাবল লেয়ার্ড লিপিড, তার মধ্যে তোমার জিন অফ ইন্টারেস্টটা আছে। তো এই লিপিডটা কি করবে, আমাদের যে সেল মেমব্রেনটা আছে which is also a phospholipid bilayer, সেটার সঙ্গে কিন্তু ফিউজ করে যাবে, গিয়ে তোমার ট্রান্সফার করে দেবে গিয়ে হচ্ছে জিন অফ ইন্টারেস্ট। এইভাবে আমরা যদি আরো কিছু দেখি, ঠিক আছে, মানে আমি সব এখন এক একটা করে ডিটেলসে বলবো না, বিকজ ইউ ক্যান স্টাডি দিস। ওকে, সো নেক্সট লেটস গো টু দিস এইডস। আমরা যদি এইডস এর ক্ষেত্রে দেখি, ঠিক আছে, তো এখানে আমাদের অবজেক্টিভটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন অফ এইচআইভি প্রেজেন্টিং অ্যান্টিজেন। ঠিক আছে, কারণ আমরা জানি যে এইটা একটা খুব ক্লাসিক্যাল এক্সাম্পল, এই জন্য বলছি যে এতক্ষণ আমরা জিন থেরাপি যে কনসেপ্টে পড়েছি, দ্যাট ইজ কাইন্ড অফ আ নক ইন, নক আউট আর নক ডাউন। এই তিনটের মধ্যে পার্থক্য বোঝো? এনি ওয়ান অফ ইউ? না স্যার। হ্যাঁ মানে স্যার কোনো একটা নিউক্লিওটাইড বেস যখন কোনো জিনকে যদি রিপ্লেস করে ঢোকে, তাহলে ওটা নক ইন হচ্ছে, আর যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে নকআউট নিউক্লিওটাইড বলা হচ্ছে। হ্যাঁ, এরকম বললে তো 30% নম্বর পাবে না। সবটা মনে রাখবো। নক ইন মানে বাইরে থেকে কোনো জিনিস নতুন একবার যেটা ইন্ট্রোডিউস হচ্ছে। আমি বলছি যখন কোনো একটা জিন তুমি বাইরে থেকে ঢোকাচ্ছ, সেটা এক্সপ্রেস করছে, হ্যাঁ, and it leads to some phenotype, then it is called knock in। ঠিক আছে, বাইরে থেকে you are inserting a gene with a new function, you are inserting a gene with a new function and it is getting expressed, that is knock in। knock out মানে it's not necessarily যে তুমি কাউকে বার করে দিচ্ছ, তুমি যখন একটা নির্দিষ্ট জিনকে ডিসরাপ্ট করে দিচ্ছ, বার করতে হবে না, মাঝখানে কেটে দাও বা মাঝখানে এমন কিছু ঢুকিয়ে দাও যে যাতে ওটা তোমার ফাংশন করতে পারবে না, ঠিকঠাক প্রোটিনটা তৈরি করতে পারবে না, তুমি কিছু কেটে বাদ করলে না, এমন কিছু একটা মাঝখানে ইনসার্ট করে দিলে, ইনসারশনাল মিউটাজেনেসিস, যে ওটা আর প্রপারলি ফাংশন করতে পারছে না, প্রোটিন তৈরি করতে পারছে না। বা হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে একটা মিউটেড কপি ওয়াইল্ড টাইপ কপিটার সাথে রিপ্লেস করে দিলে। আবার বলছি, হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে একটা মিউটেড কপি ওয়াইল্ড টাইপ কপিটার সাথে রিপ্লেস করে দিলে। সেমনি এইচআইভি প্রেজেন্টিং অ্যান্টিজেন যেটা আছে, হ্যাঁ, দ্যাট গট ইনকর্পোরেটেড উইদিন আওয়ার জিনোম ডিউরিং এইচআইভি ইনফেকশন। ঠিক আছে, তো ইফ দ্যাট গেটস ইনকর্পোরেটেড উইদিন আওয়ার জিনোম ডিউরিং এইচআইভি ইনফেকশন, আমি যদি সেইটারই একটা মিউটেন্ট কপি পাঠিয়ে দিই, ঠিক আছে, সেটারই একটা মিউটেন্ট কপি পাঠিয়ে দিই, ঠিক আছে, কারণ তখন কি হবে, যে ওয়াইল্ড টাইপ কপিটা আছে, সেই ওয়াইল্ড টাইপ কপিটা কিন্তু রিপ্লেসড হয়ে গেল বাই দ্য মিউটেন্ট কপি। সো দিস ইজ কাইন্ড অফ আ নক আউট। হ্যাঁ, এন্ড হাউ ডু উই ডু ইট? উই ডু ইট উইথ আ রেট্রোভাইরাস। নক ডাউন মানে হচ্ছে যখন কোনো একটা জিনের এক্সপ্রেশন আমরা কমিয়ে দেব।
তোমরা এমআই সাইলেন্সিং আরএনএ বা এসআইআরএনএ হয়তো পড়োনি। এসআইআরএনএ টেকনোলজি ইজ আ ভেরি গুড টেকনোলজি ফর দিস নক ডাউন প্রসিজিওর, ওকে, বা হিস্টোন মডিফিকেশন যেটা হেটেরোক্রোমাটাইজেশন করে, এটাও আরেকটা প্রসিজিওর ফর নকডাউন। ইউজুয়ালি এখন স্ট্যান্ডার্ড প্রসিজিওর ফর নকডাউন হচ্ছে গিয়ে তোমার siRNA technology, where you send a complementary RNA which forms a hybrid with the mRNA and doesn't allow it to transmit but degrades the mRNA. Anyway, এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু একটা নকআউট ইউজ করছি, যেখানে আমরা এইচআইভি প্রেজেন্টিং অ্যান্টিজেন যেটা আমাদের জিনোমের মধ্যে ইনকর্পোরেট হয়ে গিয়েছিল অ্যাটলিস্ট আমাদের ব্লাড অ্যান্ড বোন ম্যারো সিস্টেম, বিকজ আমরা জানি যে লিম্ফোসাইটসকে মেনলি ওটাতে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের থেকে আলটিমেটলি লিম্ফোসাইটসকে ইনফেক্ট করে। টি লিম্ফোসাইটস, আরো বেটার ভাবে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে হেল্পার টি সেলসকে, CD4 প্লাস যেগুলো হেল্পার টি সেলস সেগুলোকে ইনফেক্ট করে। তো আমরা যদি ব্লাডের মধ্যে আর বোন ম্যারোতে মানে এই ধরনের ইয়ে করে দিই, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ইনঅ্যাক্টিভেশন হয়ে যাবে। এখানে আমরা রেট্রোভাইরাস ইউজ করেছি, ঠিক আছে। নেক্সট এরকম অনেক কিছুতে আমরা অনেক কিছু ইউজ করেছি, সেটা তোমরা দেখবে। আমি সিস্টিক ফাইব্রোসিসটা আসবো, বিকজ সিস্টিক ফাইব্রোসিস আরেকটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট ডিজিজ। সিমিলারলি রিউমাটয়েড আর্থারাইটিস খুব ইম্পর্টেন্ট, হিমোফিলিয়া খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু দেখো এইখানে যখন ক্যান্সারে ইমপ্রুভমেন্ট অফ ইমিউন সিস্টেম, যার জন্য ইমিউন এনহ্যান্সার আমি কোনো জিন্সকে পাঠাচ্ছি, ঠিক আছে, তখন এখানে কিন্তু ইলেকট্রোপোরেশন একটা টেকনিক ব্যবহার করা হয়েছে। তো হোয়াট ইজ দিস ইলেকট্রোপোরেশন? দিস ইজ অ্যানাদার, যেমনি রেট্রোভাইরাস লাইপোজোম, সেমনি ইলেকট্রোপোরেশন ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেকনিক ফর ট্রান্সফার অফ the wild type gene. এখানে কি করা হয় যে when you give a electrical pulse, when you give to the electrical pulse to the cell of interest, what happens? There are pores formed, ঠিক আছে, পোর তৈরি হয়, ছোট 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 পোর তৈরি হয়। এই পোরের মাধ্যমে কিন্তু তোমার ডিএনএটা বা জিন অফ ইন্টারেস্টটা ঢুকতে পারে। তাহলে দিস ইজ অ্যানাদার টেকনিক, যেটাকে আমরা কেমিক্যাল কম্পিটেন্সে বলে থাকি। দেখবে ওই পেপারটা, আরেকটা যেটা পেপার ছিল, যেটা প্রথম এর আগের সপ্তাহে পড়াচ্ছিলাম, সেখানে একটা ছিল না যে কেমিক্যাল মিডিয়েটেড, সেখানেও আমরা এটা করে থাকি যে কোনো কেমিক্যাল দিয়ে সেলের মধ্যে, যেটা তোমরা ইয়ের সময় ট্রান্সফরমেশনের সময় নিশ্চয়ই পড়েছো, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে করা হয়। রাইট, বিকজ দিস নাথিং বাট দিস জেনারেটস আ পোর, মানে ক্যালসিয়াম ক্লোরাইড মিক্স করছে এবং তারপর তুমি যে হিট দিচ্ছ, একটা হিট শক দিচ্ছ, ইট জেনারেটস আ পোর। দ্য বেসিক আইডিয়া অফ ইলেকট্রোপোরেশন ইজ জেনারেটিং আ পোর উইদিন দ্য মেমব্রেন, ঠিক আছে, সেল মেমব্রেনের মধ্যে একটা পোর সৃষ্টি করা, এক গর্ত সৃষ্টি করা, যেটার মাধ্যমে কিন্তু তোমার ডিএনএটা ঢুকতে পারবে। এটাকে কেমিক্যালি যদি কম্পিটেন্ট বানাতে চাও, তখন কেমিক্যালস লাইক ক্যালসিয়াম ক্লোরাইড দিও আর তারপরে হিটশক দিও, সিমিলার পোর সৃষ্টি করা যায়। আর through which the DNA can enter, and due to the positive charge created after calcium chloride treatment, the DNA binds to the membrane. Anyway, don't go into that. আমরা স্পেসিফিক থাকি, মানে যেহেতু ডিএনএ নেগেটিভলি চার্জ, তাই জন্য ক্যালসিয়াম ক্লোরাইড ট্রিটমেন্টের পর যে পজিটিভ চার্জটা সেলের বাইরে ক্রিয়েট হলো, সেটার সঙ্গে ডিএনএ বাইন্ড করে থাকে, তারপর হিটশক দিলে পোর ক্রিয়েট হয়, যেটার মধ্যে দিয়ে ঢুকে যায়। Here our basic idea is to create pore through which we can transfer the DNA. আর যেটা হতে পারে সেটা হতে পারে যে আমরা ডাইরেক্ট সেলের মধ্যে ইনজেক্ট করতে পারি বাই মাইক্রো ইনজেকশন। তাহলে দেখো, রেট্রোভাইরাস ইউজ করলাম, অ্যাডিনোভাইরাস ইউজ করলাম, তারা কি না তাদের স্পেসিফিক কিছু টার্গেট সেলস আছে, যে টার্গেট সেলস গুলোয় তারা যাবে এবং গিয়ে ইনফেকশন করবে। দিস আর দ্য মোস্ট পপুলার, আমি একটু পরে আসবো, ভেক্টর, ওকে, যেটা কিন্তু স্পেসিফিক টার্গেট সেলে গিয়ে ইনফেক্ট করবে। লাইপোজোম কি না, এখানে একটা ফসফোলিপিড বাইলেয়ার আছে, যেটা কিন্তু তোমার যার মধ্যে ডিএনএ অফ ইন্টারেস্ট আছে, সেটা গিয়ে সেলের সঙ্গে বাইন্ড করবে, কারণ লিপিড লিপিড ইন্টারাকশন দিয়েই হবে,
এবং ডিএনএটাকে ট্রান্সফার করবে। ইলেকট্রোপোরেশন হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে আমি সেলের মধ্যে হোল ক্রিয়েট করব, যার মধ্যে দিয়ে কিন্তু ডিএনএ অফ ইন্টারেস্টটা পাস করবে। ওকে, ইলেকট্রোপোরেশন তো বললাম। এছাড়া আছে মাইক্রো ইনজেকশন, যেখানে ডাইরেক্ট আমি সেলের মধ্যে ইনজেক্ট করে দেব আমার ডিএনএ অফ ইন্টারেস্টটা, ঠিক আছে, যে ওয়াইল্ড টাইপ যে জিনটা সেটা ইনজেক্ট করে দেব। আর কি আছে, মানে ডাইরেক্ট সেলের মধ্যে আমার ওয়াইল্ড টাইপ জিনটাকে ইনজেক্ট করলাম। আর আছে কি হচ্ছে বায়োলিস্টিক্স। বায়োলিস্টিক্স বা জিন গান, সেটা কি যে না, সেটা হচ্ছে গিয়ে ওই ইউজ ক্রোমিয়াম বুলেটস, ঠিক আছে, যেটার ওপরে মানে গোল্ড ন্যানো পার্টিকেলস বা কিছু ইউজ করে তুমি তোমার জিন অফ ইন্টারেস্টটা রাখলে, দিয়ে সেটাকে শুট করলে, যে সেল টাইপস এর মধ্যে তুমি ঢোকাতে চাও সেই সেল টাইপে গুলি করে দিলে। গুলি করলে কি হলো, যে ওই ধরনের ক্রোমিয়াম বুলেটস উইথ গোল্ড ন্যানো পার্টিকেলস, তার উপরে আবার জিন অফ ইন্টারেস্টটা ছিল, সেইটা গিয়ে কিন্তু ওই স্পেসিফিক সেলের মধ্যে বিদ্ধ হলো এবং আমার জিন অফ ইন্টারেস্ট বা ওয়াইল্ড টাইপ জিনটাকে ট্রান্সফার করলো। বাট এটা অ্যাজ ইউজুয়াল সেইভাবে ব্যবহার, অত বায়োলিস্টিক্স এর অনেক লিমিটেশনস আছে, সেইভাবে ব্যবহার আর কি হয় না। ওকে, বাট দিস ইজ জিন গান। জিন গান দিয়ে টার্গেট করা, যেখানে তোমার গানের সামনে তুমি তোমার ওয়াইল্ড টাইপ জিন অফ ইন্টারেস্টটাকে রেখে দিচ্ছ, ঠিক আছে। সিস্টিক ফাইব্রোসিস, ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিস এইটায় আবার রেসপিরেটরি এপিথেলিয়াম, তোমার এখানে যে সিএফটিআর, ঠিক আছে, সিএফটিআর যে জিনটা, সেই জিনটাকে সাবস্টিটিউট করা হয়। অ্যান্ড উই ইউজুয়ালি ইউজ অ্যাডিনোভাইরাস আর লাইপোসোম, মানে এগুলোর ক্ষেত্রে কিন্তু করা হয়েছে। অ্যাম্পিজোমা বা স্কিড মানে অ্যাডিনোসিন ডিমাইনাস ডেফিসিয়েন্সি, এইডস এর ক্ষেত্রে, সিস্টিক ফাইব্রোসিস এর ক্ষেত্রে এগুলো কিন্তু সাকসেসফুলি করা হয়েছে, where we usually replace this CFTR and এটা রেসপিরেটরি এপিথেলিয়ামে। কেন প্রবলেম যেটা করে যে if the CFTR is mutated, what happens, যে there is accumulation of mucus, প্রচন্ড মিউকাস জমে যায়, যার জন্য কিন্তু তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তো রেসপিরেটরি এপিথেলিয়ামে you target it and you replace it. Then hemophilia. ওকে, হিমোফিলিয়ায় আমরা জানি যে আমাদের যখন পেটে যায়, ঠিক আছে, তখন কি হয়, ব্লাড কোয়াগুলেশন হয় না, ঠিক আছে, কারণ পুরো যে পাথওয়েটা আছে, ঠিক আছে, যেটা আলটিমেটলি ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে, মানে এত ঘাবড়ানোর কিছু নেই। ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করা মানে হচ্ছে যে জায়গাটায় কেটে গেল ওই জায়গাটায় একটা কালো জিনিস তৈরি হয় না, রক্ত জমাট বাঁধার পর, সেটাকে বলে গিয়ে হচ্ছে ফিব্রিন। অনেক পাথওয়ে আছে, সেই পাথওয়েতে আমরা যাচ্ছি না। প্রথম মিনিটে থম্বিনে কনভার্ট হলো, তারপরে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট হলো, তার আগে কিছু ফ্যাক্টরস যেগুলো আছে সেই ফ্যাক্টরস গুলোকে অ্যাক্টিভেট করতে হয়। তো এনিওয়ে, আমি যে জিনিসটা বলতে চাইছি, ফ্যাক্টর 9 খুব কমনলি দেখা গেছে যে এইরকম একটা ফ্যাক্টর যেটা আলটিমেটলি এই পুরো পাথওয়েটাকে ক্যারি আউট করে, the conversion of prothrombin into thrombin, then thrombin is a protease which further gets activated, and ultimately this fibrinogen, which is the inactive form, gets converted into fibrin, which is the active form. এই টোটাল যে পাথওয়েটা চলে, এর জন্য ফ্যাক্টর 9 কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ফ্যাক্টর 9 যাদের মধ্যে না থাকে তাদের মধ্যে কিন্তু এই হিমোফিলিয়া দেখা যায়। ইটস আ এক্স-লিঙ্কড রিসেসিভ ডিজিজ। এবার এই ফ্যাক্টর 9 এর অ্যাবসেন্সে কি হচ্ছে, যে তোমার যে স্কিনের যে ফাইব্রোব্লাস্ট আছে, সেখানে আলটিমেটলি কিন্তু this pathway is not initiated and fibrin is not formed. So what do? You do substitute in the skin fibroblast ওই ফ্যাক্টর 9 টাকে সাবস্টিটিউট করবে, মানে এই যে মিউটেটেড ফর্মটা আছে সেটাকে একটা ওয়াইল্ড টাইপ কপি দিয়ে সাবস্টিটিউট করবে ইউজিং রেট্রোভাইরাল ভেক্টরস। রেট্রোভাইরাল ভেক্টরস এর সাহায্যে তুমি কি করবে, যে ফ্যাক্টর 9 যেটা আছে সেটার ওয়াইল্ড টাইপ, যে সেটার যে মিউটেটেড কপিটা আছে সেটাকে ওয়াইল্ড টাইপ কপি দিয়ে রিপ্লেস করবে কোথায়, স্কিন ফাইব্রোব্লাস্ট। ওকে, then the entire pathway of blood coagulation gets activated. So this is another example. Rheumatoid arthritis, very 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 common. হ্যাঁ, হাঁটু, যেটা ওই হাঁটুর বাত আমরা বলি বা হাঁটুর যন্ত্রণা আমরা বলি। সো ইউ নো যে আমাদের যে হাঁটু, মানে একদিকে তোমার ফিমার এসে লেগেছে,
অন্যদিকে হচ্ছে টিবিয়া টিবিউলার জয়েন্টস গুলো, মাঝখানে প্যাটেলা আছে। এবার এর মধ্যে যাতে ঘষা না লাগে সেই জন্য কি আছে, সাইনোভিয়াল মেমব্রেন আছে। ঠিক আছে, এইটা যেটা ব্যাপারটা হচ্ছে যে এই রিউমাটয়েড আর্থারাইটিস, হ্যাঁ, দিস ইজ কাইন্ড অফ আ অটো ইমিউন ডিসঅর্ডারও কিন্তু অনেক সময় বলে। ওকে, তো যেটা কিন্তু এই সাইটোকাইন রিলিজ, কি হলো হ্যাঁ, যেটা কিন্তু আমরা দেখতে পাই যে এই যে সাইটোকাইন রিলিজ, ঠিক আছে, এইটা যদি মাত্রাতিরিক্ত হয় তখন কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। ওকে, তো বেসিক্যালি এইটার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, মানে এই জিনিসটা ইউজুয়ালি ইট অ্যাডভান্সেস আফটার আ পার্টিকুলার ওকে, আফটার পার্টিকুলার ফেজ অফ ইউর লাইফ, যেমনি অন্যান্য অটোইমিউন ডিসঅর্ডার লাইক হচ্ছে গিয়ে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, আ ভেরি কমন অটোইমিউন ডিসঅর্ডার, ফার্স্ট পার্ট অফ ইউর লাইফে কিন্তু থাকে। আমার মামার আছে, তাই আমি চিন্তিত আমার হবে কিনা অটোইমিউন ডিসঅর্ডার, বাট এখনো অবধি কোনো চিহ্ন তো দেখা যাচ্ছে না ওই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের, ফলে আমার না হওয়ার সম্ভাবনাই বেশি, বিকজ আমার তো 34 হয়ে গেল, ওটা আসলে 30-30তেই চলে আসে, আর এতদিন যখন আসেনি আর আসবে না। তো এটা এই রিউমাটয়েড আর্থারাইটিসে কি হয় যে এটা আমাদের ইমিউন সিস্টেমটা কি করছে, ভুল করে নর্মাল সেলকে অ্যাটাক করে নিচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেই রকম একটা অটোইমিউন ডিসঅর্ডার, যার জন্য আমরা কিন্তু সাইটোকাইন রিলিজটাকে কন্ট্রোল করার জন্য from the synovial membrane, আমরা সাইটোকাইন রিলিজটাকে কন্ট্রোল করার জন্য we can basically use gene therapy using retroviruses. So this is another pathway. In rheumatoid arthritis, normal cells are infected by the attacked by the immune system, and to stop it, we have to control the cytokine release from the synovial membrane, and for this we use gene therapy. এছাড়াও আরো হাজারটা আছে, সবকটার এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে না, 5-6টা এক্সাম্পল মনে রাখাই যথেষ্ট। নেক্সট আমরা চলে আসছি, তাহলে আমরা লাইপোজোম, রেট্রোভাইরাস, তারপর হচ্ছে মাইক্রো ইনজেকশন, হ্যাঁ দেখলাম, ইলেকট্রোপোরেশন দেখলাম, আর জিন গান বা বায়োলিস্টিক্স দেখলাম। এবার দেখি রেট্রোভাইরাস, অ্যাডিনোভাইরাস আর কি কি ভাইরাস ইউজ, যেমনি সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে বোথ অ্যাডিনোভাইরাস ইউজ করা হয়েছে, আবার লাইপোজোমও ইউজ করা হয়েছে, দু ধরনের জিনিসই ইউজ করা হয়েছে বা জিন ট্রান্সফার। তো লেট আস সি যে এছাড়া আমাদের আর কি আমরা ইয়ে করতে পারি, আর কি একটু বড় করে নিই, যে ভাইরাল ভেক্টরস ফর জিন থেরাপি, জিন থেরাপির জন্য কোন কোন ভাইরাল ভেক্টর ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো ডিফারেন্ট যে ভাইরাল ভেক্টরস ইউজ করা হচ্ছে তার কি কি জেনেটিক মেটেরিয়াল হতে পারে সেগুলোর ব্যাপারে একটা আইডিয়া দেয়া আছে, এবং ব্যাপারটা হচ্ছে যে ক্যাপাসিটি কত, মানে কত বড় জিনকে সে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, রেট্রোভাইরাসের কিন্তু ক্যাপাসিটি কম, ফলে আমাকে যদি কোনো বড় জিন পাঠাতে হয় আমি কিন্তু অ্যাডিনোভাইরাসের সাহায্যেই পাঠাবো। মেনলি এই 4টে ভাইরাস, রেট্রোভাইরাস, হার্পিস ভাইরাস, অ্যাডিনোভাইরাস এবং অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, এইগুলো কিন্তু ব্যবহার করা হয় ফর দ্য প্রসেস অফ জিন থেরাপি। এবার ডিপেন্ডিং আপন দ্য সাইজ অফ দ্য জিন ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ট্রান্সফার, ঠিক আছে, and the type of the cell in which you want to transfer, we select the virus. ঠিক আছে, এবারে আরেকটা জিনিস বুঝতে হবে যে রেট্রোভাইরাস বা লেন্টিভাইরাস বা হার্পিস ভাইরাস এরা কিন্তু হোস্টের জিনোমের মধ্যে ইন্টিগ্রেট করে যায়। and you people know regarding the lysogenic cycle, right, যে ভাইরাস কিন্তু হোস্ট জিনোমের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই সমস্যাটা কিন্তু এগুলোর ক্ষেত্রে থাকছে, রেট্রোভাইরাস, লেন্টিভাইরাস, হার্পিস ভাইরাস। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে জিনোমের মধ্যে ইন্টিগ্রেট না করলে তাহলে আমাদের যে ওয়াইল্ড টাইপ জিনটা সেটাকে ঢোকাচ্ছে কি করে? ওয়েল, ওয়াইল্ড টাইপ জিনটাকে তো সিম্পল হোমোলোগাস রিকম্বিনেশনের মাধ্যমে ঢুকিয়ে দিতে পারে। ওয়াইল্ড টাইপ জিনটা আছে ও সেটাকে পাঠিয়ে দিল গিয়ে হচ্ছে কাছাকাছি নিয়ার দা
মিউটেটেড জিন তারপরে হোমোলগাস রিকম্বিনেশনের মাধ্যমে ঢুকে গেল। কিন্তু অ্যাডিনোভাইরাস বা অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস বা প্লাজমিড এরা কিন্তু কখনোই ইন্টিগ্রেট হয় না উইদিন দ্য রেসিপিয়েন্ট জিনোম। এটা প্রায় কখনোই দেখা যায় না। করোনা সতর্কতা মিশন বেরিয়ে গেছে রে। আচ্ছা, এইবারে হচ্ছে যে ট্রান্সজিনের যে মানে যেটা ওয়াইল্ড টাইপ জিনটা, ট্রান্সজিন কেন বলছি তার কারণ হচ্ছে যে তুমি একটা নতুন জিন ঢোকাচ্ছ উইদিন দ্য ভাইরাল জিনোম, ঠিক আছে? হে ভগবান, তুমি একটা নতুন জিন ঢোকাচ্ছ উইদিন দ্য ভাইরাল জিনোম, যার জন্য ওটাকে ট্রান্সজিন বলছি। এবার কতক্ষণ এক্সপ্রেস করবে না, রেট্রোভাইরাস, লেন্টিভাইরাস এগুলোর ক্ষেত্রে লং টাইম এক্সপ্রেশন, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাসের ক্ষেত্রে পোস্ট মাইটোটিক সেলের লং টাইম এক্সপ্রেশন। যাই হোক, এত আমাদের বোঝার দরকার নেই। আমাদের বুঝতে হবে বিভিন্ন ভাইরাসের কি জেনেটিক মেটেরিয়াল, কতটা ক্যাপাসিটি জিনোমের মধ্যে ইন্টিগ্রেট হয় কিনা। ইন্টিগ্রেট হলে কিন্তু অনেক সময় সমস্যা আছে। আমরা লাস্ট ইয়ে যখন এথিক্সটা পড়বো, এই উইকেই পড়বো, তখন কিন্তু আমরা এই নিয়ে একটু ডিসকাস করবো যে এই রেট্রোভাইরাস কিন্তু জিন থেরাপি সাকসেসফুল হওয়ার পর রেট্রোভাইরাসটা জিনোমের মধ্যে ইন্টিগ্রেট করে যায় এবং সে রেট্রোভাইরাল ইনফেকশন কজ করে এবং তার জন্য কিন্তু পেশেন্ট মারা যায়। জিন থেরাপিটা সাকসেসফুল হয়েছে কিন্তু রেট্রোভাইরাসটা জিনোমের মধ্যে ইন্টিগ্রেট করে গেছে, সে রেট্রোভাইরাল ইনফেকশন কজ করেছে এবং পেশেন্ট মারা গেছে। So it's not always desirable that the retrovirus or any kind of virus gets incorporated within the host genome but the recipient genome. That is not at all desirable. ঠিক আছে? আচ্ছা, pre-existing immunity in the recipient, ঠিক আছে? এইবারে এইটা কিন্তু একটা খুব মানে ইয়ে ব্যাপার যে যদি কোনো প্রি-এক্সিস্টিং ইমিউনিটি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এই ভাইরাসগুলোকে যদি তুমি পাঠাও সঙ্গে সঙ্গে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হবে বা ইনফ্লামেটরি রেসপন্স হবে। মানে ধরো যার মধ্যে তুমি, আমাদের ইউজুয়ালি দেখা যায় যে হার্পিস ভাইরাস, অ্যাডিনো ভাইরাস বা অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, এগুলো তো যেহেতু একটু কমন ভাইরাস, হয়তো এক্ষুনি আমার শরীরে যদি তুমি এই একটা ভাইরাস পাঠিয়ে দাও সঙ্গে সঙ্গে কিন্তু একটা ইমিউন রেসপন্স ইনিশিয়েটেড হয়ে যাবে। তো দিস অফেন টার্নস ফেটাল, মানে এই ধরনের ইমিউন রেসপন্স কিন্তু অনেক সময় ফেটাল হয়ে যায় বা মারাত্মক হয়ে যায়। কেন মারাত্মক হয়ে যায়? তার কারণ হচ্ছে যে these are inflammatory responses which might, rarely but might activate our immune system to such an extent that it may result in fatal outcomes. ঠিক আছে? It may result in fatal outcomes. যেগুলো হার্পিস, অ্যাডিনো বা অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, এই ভাইরাসের ইনফেকশন কখনো না কখনো আমাদের হয়েছে বা হার্ড ইমিউনিটির সাহায্যে একটা ইমিউনিটি কিন্তু আমাদের শরীরে চলে এসছে। ফলে কোনো এই ধরনের ভাইরাস দিয়ে যদি জিন পাঠাও, হয়তো দেখা গেল ভাইরাসটা ঢোকাকালীনই আমার শরীরে একটা ইমিউন রেসপন্স দিতে শুরু করলো। ট্রাস্ট মি, উইচ ইজ নট ডিজায়ারেবল। এই ধরনের ইনফ্লামেটরি রেসপন্স কিন্তু একেবারেই ডিজায়ারেবল নয়। হ্যাঁ, আর যাদের যে ভাইরাসগুলো লেন্টিভাইরাস বা রেট্রোভাইরাস ইনফেকশন, এগুলো অত কমন নয় বা এগুলোর এরকম হার্ড ইমিউনিটি থাকেও না। তো এগুলো প্রি এক্সিস্টিং ইমিউনিটি থাকে না, কিন্তু অন্য অ্যাডভার্স এফেক্টস থাকে। যে এই ভাইরাসগুলো যেহেতু আরএনএ জেনেটিক মেটেরিয়াল, তাহলে এরা না খুব ইনসারশনাল মিউটাজেনেসিস দেখায়। যার মানে কি, যে তোমার নর্মাল জিন যে আছে কোনো একটা নর্মাল জিনের মধ্যে ইন্টিগ্রেট করে গিয়ে সেই জিনটাকে মিউটেট করে দিল। আবার বলছি, এদের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে যে কোনো একটা নর্মাল জিন আছে, সেই নর্মাল জিনের মধ্যে ইন্টিগ্রেট করে গিয়ে সেই জিনটাকে মিউটেট করে দিল। ওকে, অ্যান্ড জার্ম লাইন ট্রান্সফার মানে তোমার মধ্যে করা হলো এবং এটা তোমার আলটিমেটলি জনন কোষের মধ্যে গেল এবং অপত্যের মধ্যে গেল, এরকম কি কোথাও দেখা যায়? রেট্রোভাইরাস দিয়ে যদি আমি ইনফেক্ট করাই ফর দ্য ট্রান্সফার অফ দ্য ওয়াইল্ড টাইপ জিন, সেক্ষেত্রে এই ধরনের জার্ম লাইন ট্রান্সমিশন কিন্তু দেখা যায়। It goes to your Janan Kosh and further it gets transmitted to your offspring. Okay, so these are the characteristics of different viral vectors and 5 ways of transmission mainly. আরো আছে ওই পেপারে পড়বে, বাট এইগুলো মেইনলি ইম্পর্টেন্ট: লাইপোসোম, ভাইরাসেস, দেন জিন গান, ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন। 5টা মতো ডিজিজ মাথায় রাখবে যেগুলো আর কি এই জিন থেরাপি দিয়ে ট্রিট করা হয়েছে। And finally,
we go to the last portion of today's topic, that is CRISPR-Cas9 system. ঠিক আছে, এই CRISPR-Cas9 সিস্টেমটা আমরা একটু বুঝি। So this CRISPR-Cas9 system is a system of this CRISPR-Cas system is a system of genome editing. ঠিক আছে, এটা কিন্তু একটা জিনোমকে এডিট করার টেকনিক, আমি বহুবার বলেছি। অন্যান্য টেকনিক আছে, যেমন হচ্ছে গিয়ে ট্যালেন বা জিঙ্ক ফিঙ্গার নিউক্লিয়াস, এগুলোকেও ব্যবহার করতে পারি আমরা জিনোম এডিট করার জন্য। এবং আমাদের জিন থেরাপির মূল উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু আমাদের জিনোমকে এডিট করা। আমাদের জিনোমকে এডিট করা কিন্তু আমাদের জিন থেরাপির মূল উদ্দেশ্য। ঠিক আছে, এইবার এইটা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে CRISPR-Cas টেকনিককে? সবার আগে বলি যে CRISPR-Cas হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম উইদিন ব্যাকটেরিয়া লাইক ইকোলাই। ঠিক আছে, ইটস আ ডিফেন্স মেকানিজম উইদিন ব্যাকটেরিয়া লাইক ইকোলাই। CRISPR, ঠিক আছে, clustered regularly interspersed short palindromic repeats. Clustered regularly interspersed short palindromic repeats. এইগুলো কি করে বেসিক্যালি? আর ক্যাসটা কি? ক্যাসটা হচ্ছে একটা এন্ডোনিউক্লিয়াস। তাহলে এটা কি করে, যখন ইকোলাইকে কোনো ধরো ফরেন অর্গানিজম ইনভেড করলো, ও তখন কি করবে, ফরেন অর্গানিজমের যে জেনেটিক মেটেরিয়ালটাকে আছে সেটাকে একটা শর্ট পিসে কাট করে দেবে, দিয়ে নিজের ওই জিনোমের মধ্যে ইন্টিগ্রেট করে নেবে, যাতে দ্বিতীয়বার যখন ও ইনফেক্ট করে তখন ওর নিজের যে জিনোমটা আছে সেইটা একটা হাইটেন্ড ইমিউন রিয়াকশন কজ করে। আমি আবার বোঝাচ্ছি, আমি জানি কেউ বুঝতে পারলে না। মানে যেটা করছে গিয়ে হচ্ছে, সেটা হচ্ছে যে ফরেন কোনো অর্গানিজম ইকোলাইকে ইনফেক্ট করলো, এই যে দেখো এখানে clustered regularly short interspersed here, ঠিক আছে। আর ক্যাসটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। ইমিউন অ্যাডাপটিভ সিস্টেম অফ প্রোক্যারিওটস recognizes the invading genetic material, cleaves it into small fragments and integrates it within its own DNA. মানে কোনো ইনভেডিং মাইক্রো অর্গানিজমের যে জেনেটিক মেটেরিয়াল থাকে সেটাকে ছোট ফ্র্যাগমেন্ট করে নিজের জিনোমের মধ্যে ইন্টিগ্রেট করে নিল। ইন আ সেকেন্ড ইনফেকশন বাই দ্য সেম এজেন্ট, ওই পার্টিকুলার আবার যদি সেকেন্ড টাইম ইনভেট করে তখন কি হবে, যে তোমার ক্রিসপার লোকাসের ট্রান্সক্রিপশন হয়ে ওর যে জেনেটিক মেটেরিয়ালটা ঢুকেছিল সেই জেনেটিক মেটেরিয়ালটা এক্সপ্রেস করবে এবং দ্যাট উইল লিড টু আ হাইটেন্ড ইমিউন রেসপন্স। এই পুরো জিনিসটা আমাদের খুব একটা কোনো কাজের লাগছে না। ঠিক আছে, এরা ইউজুয়ালি ইকোলাই এর মধ্যে যে ফাজ বা প্লাজমিড এই ধরনের যদি কোনো ফরেন জেনেটিক মেটেরিয়াল ঢুকে থাকে, ইকোলাইকে যদি ইনফেক্ট করে কোনো ফাজ বা প্লাজমিড, তো সেইগুলো আর কি জিনোমগুলোকে ছোট ছোট টুকরে বিভক্ত করবে এবং সেইগুলো ইকোলাই নিজের জিনোমের মধ্যে ঢুকিয়ে নেবে। ফাজ বা প্লাজমিডের জেনেটিক মেটেরিয়াল, জিনোম বলছি, জেনেটিক মেটেরিয়ালকে ছোট ছোট টুকরো করে দেবে এবং নিজের জিনোমের মধ্যে ঢুকিয়ে নেবে। সেইটার এক্সপ্রেশনে কি হবে, সেই জিনিসটার এক্সপ্রেশন যেই হবে সেই কিন্তু তোমার দিস উইল লিড টু আ হাইটেন্ড ইমিউন রেসপন্স। এবার এইটার জন্য তিনটে জিনিস লাগে। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে আমার একটা গাইড আরএনএ লাগে। এই গাইড আরএনএ এর সাহায্যে আমি কি করতে পারবো? আরেকটা হচ্ছে আমার টার্গেট ডিএনএ লাগে, যে ডিএনএটায় আমি চেঞ্জ করতে চাই। তো আমি ধরো আমার জেনোমিক ডিএনএ তে চেঞ্জ করতে চাই। চেঞ্জটা কি করতে চাই? ধরো আমি কোনো একটা জিন যেটা ওভার এক্সপ্রেস হচ্ছে সেটাকে ইনঅ্যাক্টিভ করতে চাই। কিভাবে আমি ইনঅ্যাক্টিভ করব? সেই জিনটার করসপন্ডিং একটা কমপ্লিমেন্টারি গাইড আরএনএ আমি পাঠিয়ে দেব। সেই জিনটার কমপ্লিমেন্টারি একটা গাইড আরএনএ আমি পাঠিয়ে দেব। ওকে, এবারে ওই পার্টিকুলার জিনটা যে জায়গাটায়, মানে ওই পার্টিকুলার জিনের জায়গাটায় আনফোল্ডিং হলো, মানে ডাবল স্ট্র্যান্ড ব্রেক হলো, এবার ওই গাইড আরএনএ সিকোয়েন্সটা
কিন্তু কমপ্লিমেন্টারি টু দ্য জিন, ওটা কিন্তু বাইন্ড করে গেল। এই গাইড আরএনএটা যেখানে বাইন্ড করবে আমার টার্গেট ডিএনএ বা আমার জেনোমিক ডিএনএ এর মধ্যে, Cas9 এন্ডোনিউক্লিয়াস সেই জায়গাটাকে কেটে দেবে। তাহলে সেই জায়গাটাকে যদি কেটে দেয় Cas9 এন্ডোনিউক্লিয়াস, তখন কি হবে, যে সেখানে একটা ডাবল স্ট্র্যান্ডেড ব্রেক হয়ে গেল। এবার ডাবল স্ট্র্যান্ডেড ব্রেক, হ্যাঁ, কি হতে পারে, তো ভাবে এই ডাবল স্ট্যান্ডার্ড ব্রেক কিভাবে রিপেয়ার হয় কেউ জানো? লাইগেশন হলে তো লাইগেজ এনজাইম মানে জুড়ে দেবে যদি এরকম কোনো কাট হয়। কেউ কি জানো বাবা? দুটো পদ্ধতি আছে, একেবারে বেসিক মলিকিউলার বায়োলজি। একটা হচ্ছে NHEJ, নন হোমোলোগাস এন্ড জয়নিং, আর দ্বিতীয় হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ব্রেক রিপেয়ার। এনিওয়ে, আমি বুঝতে পেরেছি তোমরা জানো না। তো যেটা ব্যাপার হচ্ছে ওটা জানার দরকারও নেই এটার জন্য। হ্যাঁ, আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমি যে নির্দিষ্ট জায়গায় ধরো একটা জিন কেটে বার করে দিতে চাই, আমি সেই জিনটার করসপন্ডিং একটা গাইড আরএনএ পাঠালাম, ভেক্টর পাওয়া যায়, PCAS ভেক্টর, সেই ভেক্টরের সাহায্যে পাঠালাম। সেই গাইড আরএনএটা সেই জিনটার সাথে বাইন্ড করলো, যে জায়গায় এই গাইড আরএনএ বাইন্ড করবে Cas9 এসে কেটে দেবে। এবার এই দুটো যদি জয়েন করে যায় একে অপরের সাথে, এই দুটো যদি জয়েন করে যায়, ঠিক আছে, একে অপরের সাথে, নন হোমোলোগাস এন্ড জয়নিং, হ্যাঁ, তখন কি হবে, যে তখন বেসিক্যালি আমার জিনটা কিন্তু মিউটেটেড হয়ে গেল। বা আরেকটা আমি কি করতে পারি, যে না, আমার দরকার হচ্ছে ধরো এই যে জিনটা আছে আমার, এই যে জিনটা আছে এটা হচ্ছে কি আমার মিউটেটেড জিন, আমি একটা ওয়াইল্ড টাইপ জিন পাঠাতে চাই। তখন আমি কি করব, আমি ওয়াইল্ড টাইপ জিনটা কিভাবে পাঠাবো, আমি এই ধরনের গাইড আরএনএ পাঠালাম, যেটা কি কম্বাইন করলো আমার জিন অফ ইন্টারেস্ট যেটাকে আমি কাটতে চাই সেটার সাথে, সেটা কাটলো। এবার আমি ওয়াইল্ড টাইপ ডোনার ডিএনএ পাঠালাম, এই ওয়াইল্ড টাইপ ডোনার ডিএনএটা কিন্তু ইন্টিগ্রেট করে গেল, করে নর্মাল যে রিপেয়ার সিস্টেম আছে সেলের মধ্যে, আবার বলছি নর্মাল যে রিপেয়ার সিস্টেম আছে সেলের মধ্যে, হ্যাঁ, সেই রিপেয়ার সিস্টেমের দ্বারা কিন্তু এটা যুক্ত হয়ে গেল। বাট ইট ইজ ডিজায়ারেবল যে তোমরা ডাবল স্ট্যান্ডার্ড ব্রেক রিপেয়ার এবং নন হোমোলোগাস এন্ড জয়নিং কি হয় এই দুটো জিনিস একটু পড়ো। এনিওয়ে, তো এইটা কিন্তু ডোনার ডিএনএটা ঢুকে গেল, ঢুকে গিয়ে কিন্তু এই জায়গাগুলো যুক্ত হয়ে গেল। তো কিভাবে হচ্ছে, ইউ ক্যান ভেরি ইজিলি স্টাডি, দিস ইজ আ ভেরি কমন প্রসেস অফ, বাট ইউ শুড গো থ্রু দিস ডাবল স্ট্যান্ড ব্রেক রিপেয়ার অর নন হোমোলোগাস এন্ড জয়নিং। এনিওয়ে, তো দিস ইজ দ্য থিং, গাইড আরএনএ কেটে দিল, গাইড আরএনএ বসলো, Cas9 কেটে দিল, কিচ্ছু নেই, এমনি যুক্ত হয়ে গেল, একটা ডিলিশনাল মিউটাজেনেসিস। Cas9 কেটে দিল, সেখানে আমি ওয়াইল্ড টাইপ জিন ঢোকালাম, যুক্ত হয়ে গেল, সেটা হচ্ছে যে আমি কোনো ওয়াইল্ড টাইপ কপি অফ দ্য জিন পাঠাচ্ছি। তো এইভাবে জাস্ট তুমি কোন জিনটাকে মডিফাই করতে চাইছো তার সিকোয়েন্সটা যদি জানো, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপল অফ জিন থেরাপি। জিন থেরাপি করতে গেলে তোমাকে জিনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন রাখতে হবে, সেটা আমরা প্রথম দিকের ক্লাসেই কিন্তু পড়িয়েছি, জানো। তাহলে কিন্তু এইটা এখন এই CRISPR-Cas ইজ দ্য মোস্ট অ্যাডভান্স টেকনিক, যার সাহায্যে কিন্তু তুমি এই ধরনের ইনসারশন করতে পারো অফ দ্য ওয়াইল্ড টাইপ জিন, ঠিক আছে, এই ধরনের ওয়াইল্ড টাইপ জিনের ইনসারশন কিন্তু করতে পারো। এবং এই ধরনের ওয়াইল্ড টাইপ জিন ঢুকিয়ে দেওয়ার পরে তুমি কি করবে না, সেটা তুমি জিনোমটাকে এডিট করবে, এই যে ডিএনএটা, এটাকে তুমি যে সেলগুলোয় কালচার করেছো সেগুলো হিউম্যানের মধ্যে ঢুকিয়ে দিতে পারো। বাট এটার অনেক মিসইউজ হয়, ওই যে বলছিলাম যে ডিজাইনার বেবিজ, মানে আমি যে কোনো, এটা তো একটা খুব ইজি টেকনোলজি, জাস্ট তুমি যে জিনটাকে কেটে বাদ দিতে চাও সেই জিনটাকে কেটে বাদ দিয়ে একটা ইচ্ছে মতো জিন ঢোকাতে চাও। তো ডিজাইনার বেবিজ মানে আমি হাইট, লুকস, ইন্টেলিজেন্স ইত্যাদি সবকিছুর জন্য এই মডিফিকেশন গুলো করতে চাই, which is again creates a problem and which again creates ethical issues, ঠিক আছে। তো দিস ইজ দ্য টোটাল থিং উই ওয়ান্ট টু স্টাডি টুডে। অনেকক্ষণ আজকে আমরা বকবক করলাম, তো উই ক্লোজ টুডে। মেবি আর একটা দুটো ক্লাস তো লাগবে এখনো শেষ করতে, অ্যান্ড ইয়া, এই উইকে হোপফুলি জিন থেরাপি এন্ড হয়ে যাবে, নেক্সট উইকে আমরা এই নিয়ে ডিসকাস করতে পারবো।
ওকে, দাঁড়াও ক্লোজ করি, পাচ্ছে না। আচ্ছা, এইবার যদি কারুর কোনো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, জাস্ট আস্ক মি দোজ কোয়েশ্চেন্স, বা এটা তোমরা কালকেও জিজ্ঞেস করতে পারো, যেহেতু আজকে আমরা অনেকক্ষণ বকবক করছি। ওকে, প্রায় ঘন্টা খানেকের উপর হয়ে গেল। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ আস্ক। স্যার বলছি ক্রিসপার তাহলে অ্যাকচুয়ালি কোনগুলোকে বলছে, যে ডিএনএটা ইন্টিগ্রেটেড হচ্ছে ইনফেকশন করার সময়, সেটা না আগে থেকেই থাকছে ওখানে? ক্রিসপার বলে হচ্ছে গিয়ে তোমার ইকোলাই এর মধ্যে একটা আনইউজুয়াল প্যাটার্ন অফ ডিএনএ পাওয়া যায়। সেইখানে ইকোলাই এর মধ্যে দেখা গেছে যে তোমার শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস, হ্যাঁ ঠিক আছে, শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস। প্যালিন্ড্রোমিক রিপিটস, প্যালিন্ড্রোম মানে জানো তো, হ্যাঁ স্যার। যে এদিকেও যা ওদিকেও তাই, অবভিয়াসলি হ্যাঁ। জানো, ঠিক আছে। কিছু ক্লাস্টার্ড ডিএনএ আছে রেগুলারলি, আর তার মধ্যে কিছু শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস আছে। এই জায়গাগুলোর মধ্যে দেখা যায় যে তোমার বিভিন্ন ফাজ ডিএনএ বা প্লাজমিড ডিএনএ যেটা ইকোলাইকে ইনভেট করেছিল, সেই করসপন্ডিং ডিএনএ কিছু পোর্শন, মানে ফাজ বা প্লাজমিডের জেনেটিক মেটেরিয়াল, যেটা ফাজের জেনেটিক মেটেরিয়াল আর প্লাজমিডের ডিএনএ, তার কিছু পোর্শনস ঢুকে ঢুকে রয়েছে। এবার এই পোর্শনস গুলো এক্সপ্রেস করে যখন ওই ফাজটা আবার ইকোলাইকে ইনফেক্ট করবে, তখন এই যে পোর্শনটা ফাজে ঢুকেছিল ওই রিজিয়নের মধ্যে, সেই পোর্শনটা এক্সপ্রেস করে একটা হাইটেন্ড ইমিউন রেসপন্স দেবে, ঠিক আছে। মানে দ্যাট উইল চপ দ্য ফাজ ডিএনএ। So to answer your question, CRISPR, these are clustered fragments interspersed by short palindromic repeats. সোজা কথায় unusual sequence of DNA present within the E. coli gene. আমরা যে টেকনোলজিটা ইউজ করে জিন থেরাপি করব, দ্যাট ইজ বেসড অন দিস CRISPR-Cas system, but to be very frank, it has got nothing to do with that CRISPR thing. কারণ এখানে আমি PCAS বলে একটা ভেক্টর ইউজ করি, সেই PCAS ভেক্টরটা Cas9 এন্ডোনিউক্লিয়াসকে এক্সপ্রেস করে, এন্ড ওই যে গাইড আরএনএ আছে সেই গাইড আরএনএ কেও এক্সপ্রেস করে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। CRISPR-Cas is a technology that is used by E. coli to give itself, to defend itself from foreign like bacteriophage বা প্লাজমিড ডিএনএ। তার জন্য ওর মধ্যে ওই আনইউজুয়াল সিকোয়েন্স অফ ডিএনএটা আছে, ঠিক আছে। বাট ওই প্রিন্সিপালটাই আমরা ইউজ করি, মানে ও কিন্তু ওই জায়গার থেকে তৈরি করে বেসিক্যালি চপ করে, যে চপ করা ব্যাপারটা, ফাজ ডিএনএ কে চপ করার ব্যাপারটা, সেই প্রিন্সিপালটাই আমরা ইউজ করি। বাট এখানে আমরা ওই গাইড আরএনএটা যেটা ক্রিসপার রিজিয়ন থেকে তৈরি হচ্ছিল, সেই মানে ইকোলাই এর মধ্যে, সেই গাইড আরএনএটাকে পিক্যাস ভেক্টরে তৈরি করি, এবং সেই পিক্যাস ভেক্টরের মধ্যে ক্যাস যে এন্ডোনিউক্লিয়াসটা আছে তারও জিন আছে। তো বেসিক্যালি তোমাকে এইটুকুই করতে হবে, তুমি যে জিনটাকে ম্যানিপুলেট করতে চাও তার করসপন্ডিং একটা আরএনএ তোমাকে ডিজাইন করতে হবে, যেটা তোমাকে ক্লোন করে ওই পিক্যাস ভেক্টরে ঢোকাতে হবে, এবং পিক্যাস ভেক্টরটা আমার সেলের মধ্যে ঢোকাতে হবে। তোমার কাজ এইটুকু, সিম্পল ক্লোনিং। যে জিনটাকে তুমি কিছু মডিফাই করতে চাও, মিউটেট করতে চাও, সেই জিনটার করসপন্ডিং গাইড আরএনএটাকে ক্লোন করতে হবে পিক্যাস ভেক্টরে, এবং পিক্যাস ভেক্টরটাকে ট্রান্সফর্ম করতে হবে আমার সেলের মধ্যে। ডাউট থাকলে জিজ্ঞেস করো, কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে। ওকে স্যার, যে ডিএনএ তো ডবল স্ট্র্যান্ডটা তো ডিনেচার করে, একটা তো গাইড আরএনএটা বাইন্ড করছে, আর একটা স্ট্র্যান্ডের ওটা কি হচ্ছে? না, আর দেখো ডিনেচার করে, দেখো তোমার যখন গাইড আরএনএ, সেটা তো একটা স্ট্র্যান্ডেই বাইন্ড করবে, কারণ সেটা একটা স্ট্র্যান্ডেরই কমপ্লিমেন্টারি হতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে যে জায়গায় গাইড আরএনএটা বাইন্ড করবে, সেই জায়গায় তোমার এন্ডোনিউক্লিয়াসটা, ওই যে ক্যাস এন্ডোনিউক্লিয়াস, সেটা বাইন্ড করে একটা ডাবল স্ট্র্যান্ড ব্রেক করে দেবে। অন্য স্ট্র্যান্ডটা কিছুই হচ্ছে না, অন্য স্ট্র্যান্ডটা নরমালি থেকে যাচ্ছে। ওকে, আচ্ছা, মানে এন্ডোনিউক্লিয়াসটা ওই গাইড আরএনএর ওই পোরশনটা আর আরেকটা স্ট্র্যান্ডের পোরশনটা ব্রেক করছে। গাইড কথাটাই এই জন্য বলা আছে যে গাইডটা কাকে করছে, গাইডটা Cas9 এন্ডোনিউক্লিয়াসকে করছে। তোমার যে জায়গায় এসে বসছে গাইড আরএনএটা, সেটা Cas9 এন্ডোনিউক্লিয়াসকে গাইড করছে।
ওই জায়গায় এসে বসে কাটতে। দেখো তোমরা যদি এইটার ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, আমি একটা ক্রিসপার ক্যাস নিয়ে আলাদা করে ক্লাস নিতে পারি। এটা তোমাদের সিলেবাসে অবশ্যই নেই, কিন্তু আমি রক্তিমদের পড়িয়েছিলাম। তাহলে পুরো টেকনোলজিটা ক্লিয়ার হবে যে কিভাবে পুরো ব্যাপারটা হয়। হ্যাঁ স্যার দিতে পারি। মানে এর আগে সেমিনারে বুঝিয়েছিল, মানে অতটা ঠিক করে বুঝতে পারিনি, মানে খুব তাড়াতাড়ি বলেছিল বলে। হ্যাঁ মানে এটা তো তোমাদের উই ইউজ দ্য টেকনোলজি, বুঝেছো তো, আমরা মানে টেকনোলজি ইউজ করি। বাট হ্যাঁ, এটা রক্তিমদের কাছ থেকে নোটসটা তো তোমরা নিয়েছো। ওই নোটসে কিন্তু পুরো ডিটেলসে ওদেরকে আমি কত বেস পেয়ার রিপিট, কতটা কি হয়, 17 বেস পেয়ার কোথায় বাইন্ড করে সব বলেছিলাম। তো ওটা আগেন 2টো ক্লাস এক্সট্রা নিয়ে নেবে, ফলে আপাতত আমরা সিলেবাসটা কমপ্লিট করি। অনলাইনে কমপ্লিট করাই ডিফিকাল্ট। আর নেক্সট উইক থেকে বা নেক্সট উইক থেকে, মানে এই উইকের পরের উইকের এন্ড থেকে আমি এনএমআর স্টার্ট করবো। তো কেউ যদি, আমি জানিয়ে দেবো, ইন্টারেস্টেড থাকে জয়েন করতে পারো। এনি আদার কোয়েশ্চেন? তাহলে স্যার গাইড আরএনএতে নিশ্চয়ই একটু কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে, যেটা ক্যাস 9 কে অ্যাসোসিয়েট হ্যাঁ করবে। হ্যাঁ 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 অ্যাবসলিউটলি গাইড আরএনএর একটা পোরশন কিন্তু কনজার্ভ থাকে, রাইট। আচ্ছা ঠিক আছে। আরেকটা পোরশন তুমি ম্যানিপুলেট করতে পারবে। দ্যাটস আ ভেরি ভেরি গুড পয়েন্ট, অসাধারণ। মানে এটা তো রীতিমতো এবার ক্রিসপার ক্যাস9 পুরো প্রিন্সিপালে আমরা চলে যাচ্ছি, যেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে জিন থেরাপিতে ওটা ইউজ করা হয় কিভাবে। অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে স্যার। ওকে, সো ইফ নো মোর কোয়েশ্চেনস, আমরা এন্ড করি। কালকে সকাল বিকেল যখনই নেব, না কালকে তো বিকেলেই নেব। আচ্ছা কালকে সন্ধ্যেবেলা নেব, হ্যাঁ ওই 7টা-8টায় নেব। কারোর খেলা থাকলে আমাকে ক্ষমা করো, খেলাটা পরেও দেখা যাবে, একটু ক্লাস করে নিই আমরা। তো ঠিক, আমিও খেলা দেখি, এরকম নয় আমি দেখি না, কিন্তু কালকে সকালে হবে না, ওই থার্ড ইয়ারের পরীক্ষা। 8টা দেখে? হ্যাঁ রাত্রির বেলা ওই 8টা নাগাদ। ঠিক আছে। কালকে কার ম্যাচ আছে আগামীকাল? জানি না অবশ্য হ্যাঁ